বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশা। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশার চাদর, বেড়েছে শীত, কয়েক ঘন্টা ফেরি বন্ধ থাকায় যানজট ভোগান্তি। ফুলবাড়িয়া মার্কেটে দ্বিতীয় দিনের মতো চলছে অবৈধ দোকান উচ্ছেদ। বাধা এলেও উচ্ছেদ হবে, হুঁশিয়ারি মেয়রের। নারী নির্যাতন বন্ধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নারী শিক্ষায় গুরুত্ব। আগামীকাল পদ্মা সেতুতে বসবে সবশেষ স্প্যান। সম্পন্ন হচ্ছে মাওয়া জাজিরা প্রান্তের সেতু বন্ধন, অপেক্ষা স্বপ্ন পূরণের। এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন 15 ডিসেম্বর, লটারি 30 ডিসেম্বর। আগামী সপ্তাহেই নীতিমালা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী। সকাল থেকে কুয়াশার কারণে দৃষ্টিসীমা সীমিত হয়ে আসায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আগামী 2 থেকে 3 দিন এই কুয়াশা থাকবে। রোববার থেকে তাপমাত্রা কমতে থাকবে। আগামী সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ পড়তে পারে, আর মাসের শেষের দিকে আসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমান যে কুয়াশাটা আছে এটা কম বেশি আরও 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। তারপরে যেটা হবে, হয়তো কুয়াশা কেটে যাবে। তারপর যেটা হবে, রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমতে থাকবে। হয়তো দিনের বেলা সূর্য আলো আসবে, দিনের তাপমাত্রা হয়তো বেড়ে যাবে, কিন্তু যে শীতের যে অনুভূতি সেক্ষেত্রে রাতের বেলা তাপমাত্রা কমে যাবে। ঘন কুয়াশার কারণে বিভিন্ন নৌরুটে প্রতিদিনই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। দৌলতদিয়া, পাটুরিয়া, শিমুলিয়া, বাংলাবাজার ও শরীয়তপুর, চাঁদপুর সহ নৌপথগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে ফেরি চলাচল। শুধু নৌপথ নয়, কুয়াশার প্রভাবে মহাসড়কগুলোতেও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। শীতে ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যাহত হওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান নৌপথের যাত্রীরা। প্রায় প্রতিদিনই গড়ে 10 থেকে 12 ঘন্টা বন্ধ থাকে ফেরি ও লঞ্চ চলাচল। মঙ্গলবারও এর ব্যতিক্রম ছিল না। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে মঙ্গলবার রাত 10টা থেকে বুধবার বেলা 11টা পর্যন্ত বন্ধ থাকে ফেরি চলাচল। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা সীমিত হওয়ায় দুর্ঘটনা এড়াতেই বন্ধ রাখা হয় ফেরি। ফলে নদীর 2 পারে কয়েক কিলোমিটার এলাকায় আটকে পড়ে কয়েকশো যানবাহন। তীব্র শীতে দীর্ঘক্ষণ যানবাহনে অবস্থান করায় ব্যাপক ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। অসুস্থও হয়ে পড়েন কেউ কেউ। রাত 1টা বাজে এখানে আসছে, তো এখন কখন যে আমরা ঢাকায় যেয়ে পৌঁছবো এটা বলতে পারতেছি না, তো খুবই অসুবিধা হচ্ছে। ফেরি চলাচল হচ্ছে না। আইসি মনে করেন 6টায় আইসি, এখনো যাওয়ার পারতেছে না, সব কিছু বন্ধ। আমরা রুগী নিয়ে এখানে বসে রয়েছি, ফেরি বন্ধ করে আমরা যাইতে পারিনি। এখন যে সময় ফেরি ছাড়বে তখন আমরা যাবো আর কি। ঘাটের পাশাপাশি মাঝ নদীতেও ছিল দুর্ভোগ। ছোট বড় 3টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ায় বাড়ে ভোগান্তি। ঘাট কর্তৃপক্ষ বলছে, প্রতিদিনই সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। তাই রাত 10টার পর থেকে বাধ্য হয়েই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। 12 ঘন্টার মতো ফেরি বন্ধ ছিল। এই 12 ঘন্টায় বেশ কিছু যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক আটকা পড়া আছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত 10 থেকে 12 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও কুয়াশা কেটে গেলে বেশিরভাগ নৌপথেই সকালের দিকে আবারও চলতে শুরু করে ফেরি। নৌপথের পাশাপাশি সড়ক পথেও ঘন কুয়াশার কারণে ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। ধীরগতিতে যানবাহন চলায় বিভিন্ন সড়কে দেখা দিচ্ছে যানজট, ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনাও। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এসব বিষয়ে আরো জানাতে এবারে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, গত কয়েকদিন ধরে কুয়াশার কারণে নৌপথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, যার ফলে কিন্তু ঘাটের 2 পাড়েই দীর্ঘ যানজট আমরা
দেখতে পেয়েছি। আজকে এখন পর্যন্ত ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এখন টানা 12 ঘন্টা বন্ধ থাকার পর কিন্তু সকাল 10টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে এবং এই ফেরি চলাচল শুরু হওয়ার পর থেকেই কিন্তু ফেরি পারের অপেক্ষায় যেসব যানবাহনের চালক এবং যাত্রীরা ছিল তাদের মাঝে কিন্তু এক ধরনের স্বস্তির আলো দেখছেন এবং যে পারের অপেক্ষায় যানবাহনের যে সিরিয়ালটা ছিল সেই সিরিয়ালটাও কিন্তু কমতে শুরু করেছে। যাত্রীবাহী পরিবহনের সিরিয়ালটা কিছুটা কমতে থাকলেও কিন্তু পণ্যবাহী যে ট্রাকের সিরিয়াল সেটা কিন্তু কমেনি, সেটার লাইন কিন্তু সময় যত যাচ্ছে ততই কিন্তু দীর্ঘ হচ্ছে। এই মুহূর্তে ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং দৌলতদিয়া ঘাট থেকে 13 কিলোমিটার দূরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। সময় যত গড়াচ্ছে এই যানবাহনের সিরিয়াল কিন্তু ততটাই বৃদ্ধি পাচ্ছে। আমি একটু আগে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আবদুল্লাহর সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে টানা 12 ঘন্টা বন্ধ থাকার পর এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে, যার ফলে অগ্রাধিকার ভিত্তিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং যাত্রীবাহী পরিবহনগুলোকে পারাপার করা হচ্ছে, যে কারণে যে পারের অপেক্ষায় যে যাত্রীবাহী পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো সন্ধ্যার আগেই শেষ হয়ে যাবে বলে মনে করছে। এছাড়াও তিনি শামীম, রাত্রে একটি নির্দিষ্ট সময় পর কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে ঘাটে যদি যাত্রীবাহী কোনো গাড়ি থাকে সেই গাড়িগুলোর নিরাপত্তায় কোনো বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, আর যেই ট্রাকের জট আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো কাঁচা মাল বা কাঁচা শাকসবজি ধরনের পণ্য আছে কিনা, সেগুলো কি বিকল্প কোনো পথে যেতে বলছে কর্তৃপক্ষ? কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? দেখুন, এইখানে যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে এই পণ্যবাহী ট্রাকের সারিতে কোনো কাঁচামালের ট্রাক নেই, অর্থাৎ কাঁচামালের যে পরিবহনগুলো সেই পরিবহনগুলো কিন্তু যাত্রীবাহী পরিবহনের সঙ্গে পারাপার করা হচ্ছে। আর এই যে পরিবহনগুলো এই পরিবহনগুলো বাজেয়াপ্ত মালের যে ট্রাকগুলো সেই ট্রাকগুলোকেই মূলত এইখানে আটকিয়ে রাখা হচ্ছে এবং পরিস্থিতি ভালো হলে পরে সেই অনুযায়ী এই ট্রাকগুলোকে ছাড়া হচ্ছে। আর নিরাপত্তার বিষয়টা যদি বলি তাহলে এই যে এলাকাতে এই ট্রাকগুলো রয়েছে এখানে আসলে একেবারেই জনমানব শূন্য এলাকা। এখানে সন্ধ্যার পরে একেবারে ভুতুরে পরিবেশ, যার ফলে এই ট্রাক চালক এবং চালকের সহযোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই আমাদের কাছে অভিযোগ করছে। শামীম রেজা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটে দ্বিতীয় দিনের মতো চলছে অবৈধ দোকান উচ্ছেদ। বেলা 12:30টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। নানা প্রতিবন্ধকতার পরও মার্কেটের নকশা বহির্ভূত 9 শতাধিক দোকান ভাঙতে অনড় ডিএসসিসি। আজ ভাঙা হচ্ছে মার্কেটের বর্ধিত অংশ এবং বেজমেন্টের ভেতরে বানানো অবৈধ দোকান। এদিকে আজ অভিযানের শুরুতেই ঢাকার দক্ষিণের মেয়র ফজলিনুর তাপস হুঁশিয়ারি দিয়ে বলেন, যত বাধাই আসুক অবৈধ দোকান উচ্ছেদ করা হবেই। তবে প্রথম দিনের মতো আজও সকাল থেকে রাস্তায় অবস্থান নেয় ব্যবসায়ীরা, কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতিতে কোনো বাধা ছাড়াই অভিযান চলছে। এর আগে মঙ্গলবার প্রথম দিনের অভিযানে মার্কেটের 250 দোকান ভেঙে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি, সাবেক মেয়র সাইদ খোকনের সময় মোটা অঙ্কের টাকার বিনিময়ে বরাদ্দ নেন তারা। সহকর্মী আদিলুর রহমান এই মুহূর্তে ফুলবাড়িয়া মার্কেটের সামনে রয়েছে, যেখানে অভিযান চলছে। বিস্তারিত খবর তার কাছে। আদিলুর, এই মার্কেটটি এমন এক জায়গায় যেখানে দক্ষিণের মেয়রের কক্ষ থেকে চাইলেই জানালা খুললেই এই মার্কেটটি দেখা যায়, সেখানে এতটা বর্ধিত অংশ গড়ে উঠল কি করে? এবং যারা এর সাথে জড়িত, সিটি কর্পোরেশনের বাইরে একটা বড় অংশ হচ্ছে ওই মার্কেটের যারা কর্মকর্তা কর্মচারী কমিটির লোক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন? দেখুন, একেবারেই কিন্তু আসলে আপনি যেটি বলছিলেন যে নগর ভবনের ঠিক সামনেই পরপর 3টি ভবন এবং এই 3টি ভবনেরই নাম দেওয়া হয়েছে ফুলবাড়িয়া সুপার মার্কেট 2। অর্থাৎ বলা যায় যে নগর ভবনের চোখ এড়িয়ে আসলে এই যে স্থাপনাগুলো এগুলো গড়ে ওঠার কথা নয় এবং ব্যবসায়ীরাও সেটি আসলে দাবি করছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে সাবেক মেয়র
সাইদ খোকন তার আমলেই আসলে এই দোকানগুলো গড়ে তোলা হয়েছে। আপনাকে এখানকার দোকানের তথ্যগুলো যদি একটু দেই, বর্তমান সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হচ্ছে যে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ বৈধ দোকানের সংখ্যা 511টি, কিন্তু এখানে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে এখানে অবৈধ দোকানের সংখ্যা 911, অর্থাৎ বৈধ দোকানের চেয়ে অবৈধ দোকানের সংখ্যা কিন্তু এখানে প্রায় দ্বিগুণ। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তারা গত নভেম্বর ডিসেম্বরেও 86 মাসের বকেয়া ভাড়া তারা পরিশোধ করেছে এবং একই সাথে এই যে অবৈধ 911টি দোকান, সেই দোকানগুলোর জন্য তারা কেউ 5 লাখ টাকা থেকে শুরু করে 40 লাখ 45 লাখ টাকা পর্যন্ত তারা টাকা দিয়েছে এবং সেই টাকা দিয়েই তারা এটি বরাদ্দ নিয়েছে। যদিও সাবেক মেয়র সাইদ খোকন আসলে এই যে মোটা অঙ্কের টাকাগুলো দেওয়া হয়েছে এটির বিষয়ে তিনি বলেছেন যে এই জায়গাটিতে আসলে কোনো একটি পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তবে সাইদ খোকন স্বীকার করেছেন যে এখানকার ব্যবসায়ীরা যারা আছেন তারা আসলে এখান থেকে ভাড়াটি পরিশোধ করতেন। যদিও এখনকার সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হচ্ছে যে 911টি দোকান তারা ভেঙে দিচ্ছেন, সেই 911টি দোকানের তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি এবং সিটি কর্পোরেশনে এইসব দোকানের কোনো বৈধ কাগজ নেই, যে কারণেই আসলে এই দোকানগুলো আসলে ভেঙে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা দাবি করছেন যে সেই সময়ের এইখানকার যিনি মার্কেট কমিটির সভাপতি দেলোয়ার, তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সহ আসলে এই যে টাকাগুলো সেই টাকাগুলো আসলে নেওয়া হয়েছে এবং সেটি বিগত মেয়র সাইদ খোকনের নির্দেশে এবং সাইদ খোকনের পরামর্শে কিন্তু আসলে এই টাকাগুলো নেওয়া হয়েছে। এখন ব্যবসায়ীদের মূল দাবি যে তাদের যে মোটা অঙ্কের টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো, সেই ক্ষতিপূরণগুলো আপনারা চাচ্ছে। আর যদি ব্যবস্থা নেওয়ার বিষয়টিতে আমি আসি, আপনাকে বলে রাখি যে বর্তমান মেয়র শেখ ফজলেনুর তাপস তিনি যেদিন দায়িত্ব গ্রহণ করেছেন তারপর দিনই সিটি কর্পোরেশনের যিনি সাবেক রাজস্ব কর্মকর্তা ছিলেন ইউসুফ আলী, তাকে কিন্তু আসলে দুর্নীতির দায়ে তাকে বরখাস্ত করা হয় এবং একই সাথে আরও প্রকৌশলী সহ বেশ কয়েকজন বড় বড় কর্মকর্তা, অর্থাৎ প্রথম সারির কর্মকর্তাকে কিন্তু তিনি দুর্নীতির অভিযোগে সেখান সিটি কর্পোরেশন থেকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে। অর্থাৎ এই যে দুর্নীতির অভিযোগটি, এই দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির প্রমাণ দক্ষিণ সিটি কর্পোরেশন পেয়েছে, সে কারণেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকেও কিন্তু আসলে সিটি কর্পোরেশনের মেয়র তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে খালের বর্জ্য থেকে শুরু করে দুর্নীতির বর্জ্য, সব ধরনের বর্জ্যই আসলে অপসারণ করা হবে। আদিল, এই জায়গায় একটা বিষয় একটু জানতে চাই, এত বাধা বিপত্তির পরও এত বড় অভিযান যেহেতু হচ্ছে, এর পাশেই গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট সহ বেশ কয়েকটি মার্কেট যেগুলো সিটি কর্পোরেশনের, তার বেসমেন্ট সহ বিভিন্ন জায়গায় অবৈধ দোকান গড়ে উঠেছে, গণমাধ্যমে খবর আসছে, সেগুলোতে অভিযান চালানো হতে পারে, আশা করা যায় তো নাকি? অবশ্যই দেখুন, সিটি কর্পোরেশনের মেয়র এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সিটি কর্পোরেশনের 29টি মার্কেট আছে এবং সেই 29টি মার্কেটেই অসংখ্য অবৈধ দোকান গড়ে উঠেছে। সেই দোকানগুলো আসলে ভেঙে দেওয়া হবে এবং এটি এখন যেটি ভাঙা হচ্ছে এটি ফুলবাড়িয়া সুপারমার্কেট 2। আপনাকে জানিয়ে রাখি, সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে যে ফুলবাড়িয়া সুপারমার্কেট 1 যেটি, সেই মার্কেটটিতেও কিন্তু অসংখ্য অবৈধ দোকান আছে। সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে এই মার্কেটটির উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ার পরে তারা কিন্তু ফুলবাড়িয়া 1 যে সুপারমার্কেট সেই মার্কেটটিতেও অভিযান পরিচালনা করবেন। অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এতদিন যারা যা করেছেন বা যা দখল হয়েছে কিন্তু যারা দখল করেছেন তাদের যে দখলকৃত যে জায়গাগুলো বা দখলকৃত যে দোকানগুলো সেগুলো কিন্তু আসলে কোনোটি আসলে রাখা হবে না। বিশেষ করে নকশা বহির্ভূত যে দোকানগুলো আছে প্রতিটি দোকানই আসলে উচ্ছেদ করা হবে এবং এটি কিন্তু আসলে বর্তমান যিনি মেয়র তারও ঘোষণা। তো সব মিলিয়ে বলা যায় যে উচ্ছেদ কার্যক্রম যেটি সেটি কিন্তু আসলে জোরে সোরে শুরু হয়েছে এবং আজকে মেয়র ঘোষণা দিয়েছেন যত বাধাই আসুক, যত প্রভাবশালী ব্যক্তি এই উচ্ছেদ কার্যক্রমে বাধা দিক না কেন তাদেরকে কিন্তু আসলে শাস্তির আওতায় যেমন আনা হবে তেমনি কিন্তু আসলে কোনো বাধাই মানা হবে না। আপনাকে উচ্ছেদ কার্যক্রমের সবশেষ খবরটিও আরও একবার দিতে চাই যে উচ্ছেদ কার্যক্রমটি চলছে মূলত ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর যে সামনের যে বর্ধিত যে অংশগুলো সেই অংশগুলো আসলে ভেঙে দেওয়া হচ্ছে সুপারমার্কেটের সামনে
অর্থাৎ সুপারমার্কেটের পাশে 4 তলা 5 তলা উচ্চতার কিন্তু আসলে অবৈধ দোকান করা হয়েছে, সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আপনাকে বলতে পারি যে আজকেও সারাদিনই এই উচ্ছেদ কার্যক্রমটি চলবে এবং সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত 911টি দোকান উচ্ছেদ করা হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান তারা চালিয়ে নেবে। তো ফুলবাড়িয়া সুপার মার্কেট থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। অবৈধ দোকান ভাঙার যেই উচ্ছেদ অভিযান সেই খবর জানছিলাম। বিশ্বের ক্ষমতাধর 100 নারীর তালিকায় নাম এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী ফোর্বস এই তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় শেখ হাসিনাকে 39তম স্থানে রাখা হয়েছে। ফোর্বস জানিয়েছে, ক্ষমতায় থেকে শেখ হাসিনা এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশকে গণতন্ত্রে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। টানা 10মবারের মতো এ তালিকায় শীর্ষস্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড। ফোর্বসের এই বার্ষিক তালিকায় এবার 30টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকার প্রধান আছেন 10 জন, 38 জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের 5 জনও এসেছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়। এবারই প্রথম বিশ্বের ক্ষমতাধর নারীদের এই তালিকায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিসের নাম এসেছে। প্রথমবারই তিনি আছেন 3য় স্থানে। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লাইয়েন ও মেলিন্ডা গেটস। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে, এখনও করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভাস্কর্য নিয়ে কথা বলতে চায় না, কারণ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মেনে নিতে পারছে না তারা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনও করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। কিন্তু মনে রাখবেন, ধর্মীয় উগ্রবাদ ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতো আজ পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। অপেক্ষা করুন, একদিন আপনাদেরও এদের আঘাতে জর্জরিত হতে হবে। অর্থ আত্মসাতের অভিযোগে পিকে হালদারকে গ্রেপ্তারের উদ্যোগের বিষয়ে 3 জানুয়ারির মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের বেঞ্চ এই নির্দেশ দেন। পরে পিকে হালদার ইস্যুতে আদালত মন্তব্য করেন, দুর্নীতি বিরোধী দিবস পালন করলেই হবে না, দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স দেখাতে হবে। গত 19 নভেম্বর অর্থ পাচারের ঘটনায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে দেশে ফেরানো এবং গ্রেপ্তারের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট। 10 দিনের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশও দেওয়া হয়। এর আগে গত 20 অক্টোবর পিকে হালদার হাইকোর্টকে দেশে ফেরার কথা জানালেও আর ফেরেননি। ইন্টারন্যাশনাল লিজিং থেকে 1500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়াও সব মিলিয়ে প্রায় 3500 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে জানা যায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভী। তানভী, হাইকোর্ট একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, বিস্তারিত জানাবেন এ বিষয়ে আমাদেরকে এবং আইনজীবীদের বক্তব্য কি? আজকে এই যে মামলাটি এসছে, এটি আসলে একটি সুমোটো রোল ছিল আদালতের। এর আগে পিকে হালদারের যে আর্থিক প্রতিষ্ঠান ছিল আইএলএফএসএল, সেই আইএলএফএসএল-এ যারা বিনিয়োগকারী, কয়েকজন বিনিয়োগকারী আবেদন করেছিলেন এর আগে গত বছর হাইকোর্টে একটি আবেদন করেছিলেন ওই প্রতিষ্ঠানটি অবলুপ্তি ঘোষণা করার জন্য। সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এর আগে আপিল বিভাগ পর্যন্ত বেশ কয়েকটি আদেশ ছিল এবং সেই সব আদেশের পরিপ্রেক্ষিতেই এবছর পিকে হালদার
হালদার তিনি দেশে ফেরার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানান যে তার বিরুদ্ধে যেসব মামলা আছে যাতে পুলিশ তাকে গ্রেপ্তার না করে এবং তিনি আইনি আশ্রয়ে আসতে চেয়েছেন, অর্থাৎ আদালতের আশ্রয়ে জিম্মায় তিনি দেশে ফিরতে চেয়েছেন এবং যেসব যারা তার কাছে পাওনা টাকা যারা পান তাদের প্রত্যেকের টাকা ফিরে দেওয়ার জন্য তিনি দিতে চেয়েছেন। কিন্তু যখন সেপ্টেম্বরে তার সেই আবেদনটি আদালত নাকচ করে দিয়েছেন, কারণ তার বিরুদ্ধে যেসব মামলা আছে আইনানুযায়ী তিনি দেশে ফিরলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে এবং পরবর্তীতে ওই আদেশের পর হাইকোর্ট এই বেঞ্চ একটি সুমোটো রুল দিয়েছিল যে তাকে গ্রেপ্তার করার জন্য দুদক বা রাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছে এবং সেই সুমোটো রুলের প্রেক্ষিতেই কিন্তু গত মাসেই আদালত তাদেরকে দুদককে জানাতে বলেছিলেন যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। দুদক আদালতকে জানিয়েছিল যে ইন্টারপোলকে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ করা হয়েছে যাতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। পরবর্তীতে ইন্টারপোল বিচারিক আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেই আদেশ চাইলে ইন্টারপোল সেই আদেশ চায় এবং এটি আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান এবং আজকে যে বিষয়টি হয়েছে আরও 2 জন আসামি এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং এ সময় কিন্তু আদালত ক্ষোভ প্রকাশ করেছেন যে যারা অন্তর্ভুক্ত হয়েছেন এতে মামলার মেরিট নষ্ট হতে পারে। তবে খুরশিদ আলম খান যেটি বলছেন যে এতে অধিকতর শুনানির সুযোগ থাকতে পারে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন যেটি বলছেন যে এই 3 জানুয়ারির মধ্যে আসলে দুদককে জানাতে হবে যে তাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল কি পদক্ষেপ নিয়েছে এবং তার যে গ্রেপ্তারি পরোয়ানা সেটি ইন্টারপোলকে দেওয়া হয়েছে কিনা এবং যেসব মামলাগুলো রয়েছে সেসব মামলায় তদন্তের অগ্রগতি কতদূর, এই সার্বিক বিষয়গুলি তাদেরকে জানাতে হবে 3 জানুয়ারির মধ্যে। অর্থাৎ দুদক এই বিষয়টি আদালতকে অবহিত করে একটি প্রতিবেদন জমা দেবে 3 জানুয়ারির মধ্যে। পরবর্তীতে ওই দিন এই মামলাটি আবার শুনানির জন্য আসবে। পিকে হালদারের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। নারীর প্রতি নির্যাতন বন্ধেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেগম রোকেয়া পদক 2020 প্রদান অনুষ্ঠানে এই কথা জানান তিনি। অনুষ্ঠানে স্বাধীনতা অর্জন সহ সব ক্ষেত্রে নারীদের অনেক অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্ধেক নারীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ 1996 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে বেগম রোকেয়া পদক প্রদান করে আসছে সরকার। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এই পদক দেয়া হয়। বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সমাজসেবায় বিভিন্ন অবদানের জন্য এবছর 5 জন নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হয়। এবার পদক পেলেন প্রফেসর ডক্টর শিরিন আখতার, কর্নেল ডাক্তার নাজমা বেগম, মঞ্জুলিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফি এবং বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার নারী জাগরণ ও শিক্ষা নিয়ে সচেতন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগ সরকারের নানা উদ্যোগে নারীর অবস্থানের অনেক অগ্রগতি হয়েছে। সংসদে, চাকরিতে, উচ্চ আদালত সহ সচিব পদে নারীদের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতির পিতা যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ নিয়েই আমি কাজ করে যাচ্ছি, যার জন্য আজকে আমাদের নারী সমাজ, আমি যখন সরকার গঠন করি আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা ছিল না জজ, শুধু যেহেতু আইনটা তিনি সংশোধন করেছিলেন বলেই জুডিশিয়াল সার্ভিসে মেয়েরা সুযোগ পেয়েছিল, কিন্তু হাইকোর্টে কোনো বিচারক মহিলা ছিল না। আমি 96 সালে আসার পর উদ্যোগ নেই, তখনকার মহামান্য রাষ্ট্রপতিকে এবং চিফ জাস্টিসকে বলে সেখানে আমরা নারী যাতে প্রথম হাইকোর্টে জজ হতে পারে সেই ব্যবস্থাটা নিয়েছিলাম। কোনো সচিব কিন্তু ছিল না মহিলা। আমি কিন্তু সরকার আসার পর সেই মহিলা সচিব আমরা করি এবং এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবস্থানটা আমরা নিশ্চিত করি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার নারী উদ্যোক্তা সৃষ্টি ও তাদের জন্য বেশি সুযোগ নিশ্চিত করেছে। দেশের অবহেলিত নারীর জন্য লিগ্যাল এইড সুবিধা রাখা হয়েছে। উপবৃত্তির ব্যবস্থা নারীদের শিক্ষার প্রসার ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আমরা সবসময় এই দিকটাই উদ্যোগ নিয়েছি এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি। আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। কর্মজীবী নারীদের জন্য বর্তমানে জেলা উপজেলা পর্যায়েও হোস্টেল সুবিধার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীরা স্বাবলম্বী হয়ে উঠলে দেশও হবে দারিদ্র্যমুক্ত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আগামীকাল পদ্মা সেতুতে বসতে যাচ্ছে সবশেষ ৪১ নম্বর স্প্যান। এর মধ্য দিয়ে পুরো ৬.15 কিলোমিটারের সেতু দৃশ্যমান হচ্ছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে বসে প্রথম স্প্যান। ৪১টি বসাতে সময় লাগলো ৩ বছর ৩ মাস। প্রকৌশলীরা বলছেন, নদীর বৈচিত্র্যময় গতি প্রকৃতি, তীব্র স্রোত ও পলি জমে যাওয়া এসব ছিল স্প্যান বসানোর বড় চ্যালেঞ্জ। খরস্রোতা পদ্মা ভরা বর্ষায় হয়ে ওঠে উত্তাল। প্রতিবছর নদী ভাঙনে যেমন সর্বশান্ত হয় মানুষ, তেমনি বয়ে আনে বিপুল পলিমাটি। সব ঝুঁকি মোকাবেলা করে বসছে ৪১ নম্বর স্প্যান, আর এর মাধ্যমে যোগ হবে জাজিরা ও মাওয়া প্রান্ত। ৪১টি স্টিলের স্প্যান তৈরি হয়েছে চীনে। এসেছে স্প্যানের খণ্ড খণ্ড টুকরো। জোড়া দেওয়া হয়েছে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। রং শেষে বসানো হয় পিলারে। ৩,২০০ টন ওজনের এক একটি স্প্যান বসাতে হয়েছে তীব্র স্রোত মোকাবেলা করে। চীনের তৈরি শক্তিশালী ক্রেনে করে বহন করা হয় স্প্যান। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানো হয়। তবে জুন, জুলাই ও আগস্টে ভরা বর্ষায় ক্রেন চলাচল করতে পারে না তীব্র স্রোতের কারণে। প্রতিটা স্প্যান বসানোর আগেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। কখনো কুয়াশা, কখনো স্রোত বেশি, কখনো নদীর নাব্যতা থাকে না, কখনো টেকনিক্যাল প্রবলেম হয়, কারিগরি সমস্যা হয়। এইসব মিলাই প্রত্যেকটাতেই কিছু না কিছু সমস্যা থাকে। এক একটা স্প্যান বসানো অবশ্যই এক একটা অর্জন, সেটা আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত সাকসেসফুলি করতে পারছি। প্রথম স্প্যান বসানোর ৪ মাস পর ২০১৮ সালের জানুয়ারিতে বসে দ্বিতীয়টি। তৃতীয় স্প্যান বসে ১.৫ মাসের মাথায় মার্চে। এপ্রিলে বসে চতুর্থটি। পঞ্চম স্প্যান বসে জুনে। এরপর ২২টি পিলারের নকশার জটিলতায় থমকে যায় স্প্যান বসানো, যার কারণে ২০১৮ সালে মাত্র ৪টি স্প্যান বসানো হয়। ৬ মাসের বিরতি দিয়ে ২০১৯ সাল থেকে একটি বা দুটি স্প্যান বসতে থাকে। গত ২ মাসে 9টি স্প্যান বসানো হয়েছে। চ্যালেঞ্জ তো থাকবেই, যে কোনো কাজেই থাকে, বাট পদ্মা সেতু আরও বেশি চ্যালেঞ্জ। এটাকে অনুসরণ করে আমাদের কিন্তু ওই আমেরিকার অ্যামাজন রিভারে তারা ব্রিজ করবে, সেটা কিন্তু তারা ফলো করছে। ইন্টারনেটে আমাদের এই পদ্মা সেতুর প্রগ্রেস তারা দেখে। বর্ষায় স্প্যান বসানো যতটা কঠিন, ঠিক ততটাই শীতে, কেননা ঘন কুয়াশার পাশাপাশি নাব্য সংকটে পড়তে হয়। নাব্যতা ফিরে পেতে 10 থেকে 12টি ড্রেজার কাজ করে। ড্রেজিং করে অন্তত 50 থেকে 60 কোটি সিএফটি পলি সরাতে হয়। তবে আশার কথা হচ্ছে, এত প্রতিকূলতা মোকাবেলা করেও জয় হচ্ছে বিজ্ঞান আর মানুষের চেষ্টার। এখন শুধুই 17 কোটি মানুষের স্বপ্ন পূরণের অপেক্ষা। হাজারো শ্রমিকের কর্মব্যস্ততায় মুখর এখন পদ্মা সেতু প্রকল্প এলাকা। টার্গেট, আগামী 1 বছরের মধ্যে সবগুলো রোডে ও রেল স্ল্যাব বসানো। তবে নকশা জটিলতায় 4 থেকে 5 মাস রেলের কাজ পিছিয়ে থাকায় সেতু চালুর দিনই রেল চলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের পর চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মনুমেন্ট ও স্মৃতিস্তম্ভ ঘিরে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে নগর পুলিশ। এ বিষয়ে পুলিশকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। এছাড়া ভাস্কর্যের নিরাপত্তার জন্য বাড়ানো হয়েছে পুলিশি টহল। তবে এসব নিরাপত্তা যথেষ্ট নয় বলে মনে করছেন নগরবাসী। চট্টগ্রামে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ভাস্কর্যটি রয়েছে হালি শহরে। জাতির পিতার জন্মশতবর্ষে বজ্রকণ্ঠ নামের এই ভাস্কর্যটি স্থাপন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া নগরীর অক্সিজেন কুয়াই সড়ক, প্রেস ক্লাব প্রাঙ্গণ, জামাল খান শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় রয়েছে বঙ্গবন্ধুর 50টির বেশি মুরাল, টেরাকোটা ভাস্কর্য। কুষ্টিয়ায় সাম্প্রতিক ঘটনার পর বন্দরনগরীতে বঙ্গবন্ধুর এসব ভাস্কর্য ও প্রতিকৃতি ঘিরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। 9টি বড় ভাস্কর্য ও প্রতিকৃতি নজরে রাখতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাঙালি ঐতিহ্যকে যারা ধারণ করে এরকম যে ভাস্কর্যগুলো আছে বা সোশ্যাল ইম্পর্টেন্স বা সোশ্যাল হিস্ট্রি ধারণ করে, এই ধরনের যে ভাস্কর্যগুলো আছে, এই ধরনের ভাস্কর্যের সকল ভাস্কর্যের আমরা সিকিউরিটি এনশিওর করেছি। তবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে এমন পরিস্থিতি মোটেও কাম্য নয় বলে মন্তব্য নগরবাসীর। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলছেন তারা। অল্প সংখ্যক পুলিশ এখানে নিরাপত্তায় রয়েছেন। যদি কোনো বড় ধরনের জঙ্গি হামলা হয় তাহলে হয়তোবা এই ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ভাস্কর্যটাকে অবশ্যই সংরক্ষণ, সংস্কার দুটি করা উচিত। শুধুমাত্র ভাস্কর্য, একটি জাতির পিতার ভাস্কর্য তৈরি হবে, পরবর্তী সংরক্ষণ করা হবে না, এটা একটা আসলে আমাদের জন্য বেদনাদায়ক। আওয়ামী লীগ নেতারা বলছেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জেগে ওঠা জনতা বঙ্গবন্ধুর চেতনায় আগের চেয়ে আরো বেশি উদ্বুদ্ধ হবে। এখন গ্রামে গঞ্জে অলিতে গলিতে ভাস্কর্য হবে,
যেহেতু তারা ভাস্কর্যে হাত দিয়েছে মৌলবাদী গোষ্ঠী, মানুষ এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য আগের চেয়ে অনেক অনেক বেশি গুণে ভাস্কর্য করবে। এদিকে এসব ভাস্কর্য ও মুরাল রক্ষণাবেক্ষণ নিয়ে আরও বেশি যত্নবান হওয়ার তাগিদ নগরবাসীর। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও থাকবে। দায়িত্ব নেওয়ার 100 দিনে 10 কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য বাইডেনের, স্বাস্থ্যমন্ত্রী পদে পছন্দ বেসেরা। চ্যাম্পিয়ন্স লিগে সেরার দ্বৈরথে রোনালদোর আলোয় ম্লান মেসি, বার্সেলোনাকে বিধ্বস্ত করে গ্রুপ শীর্ষে ইউভেন্টাস। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে 15 ডিসেম্বর। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি হবে 30 ডিসেম্বর। এমন ভর্তি নীতিমালা তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহেই জারি হবে এই নীতিমালা। করোনার কারণে এবছর স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম হবে লটারিতে। অন্যান্য বছর এরই মধ্যে ভর্তি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু চলতি বছর এখনও সেটি হয়নি। এই লটারি কার্যক্রম কিভাবে হবে সেটি নিয়ে চিন্তায় অভিভাবকরা। অভিভাবকেরা খুবই চিন্তিত ভর্তি নিয়ে। লটারিটা কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে এবং কবে নাগাদ হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ভর্তি নীতিমালার একটি খসড়া করা হয়েছে। এতে 15 তারিখ থেকে সরকারি স্কুলে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করা যাবে। ডিসেম্বরের মধ্যে এই লটারির কার্যক্রম শেষ হবে। বেসরকারি স্কুলে লটারি কবে কিভাবে হবে সেটি ঠিক করবে পরিচালনা পর্ষদ। আমাদের যেই আমাদের যারা ডেভেলপ করছে, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক, তারা একটি টাইমলাইন দেওয়া আছে যে আগামী 13 তারিখের মধ্যে তাদের প্রস্তুতির একটি বিষয় বলা আছে এবং 15 তারিখ থেকে আমরা আমাদের এই পর্যন্ত পরিকল্পনা যেটি আছে 15 তারিখ থেকে আমরা অনলাইন আবেদন গ্রহণ করব। লটারি কার্যক্রম নজরদারির জন্য তদারকি দল থাকবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এটি মনিটর করবার জন্য অবশ্যই আমাদের মন্ত্রণালয় থেকে তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে, কিন্তু এই ভর্তি প্রক্রিয়ার যাতে স্বচ্ছ হয় সেজন্য কিন্তু অবশ্যই মনিটরিং একটি ব্যবস্থা থাকবে। স্কুল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনে লটারি কার্যক্রম পরিচালনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে মাঠ আছে মূলত সেসব প্রতিষ্ঠানে মাঠে মূলত যারা আমাদের গার্ডিয়ান যারা আসবেন তারা যেন নির্দিষ্ট দূরত্বে থেকে পর্যবেক্ষণ করতে পারেন এবং যদি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধানের বিষয়টা মাথায় রাখতে হবে। এদিকে করোনার কারণে এবার আবেদন ফি এবং ভর্তি ফি কমানোর চিন্তা করছে মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন এবার যেহেতু নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে, তাই স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর মন্ত্রণালয় বলছে কারো কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে দিলে সঙ্গে সঙ্গে তদন্ত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের সামগ্রিক দুর্নীতি কয়েক বছরের মধ্যে অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এদিকে টিআইবি বলছে দুর্নীতিবাজের পরিচয় নয়, বরং অপরাধ আমলে নিয়ে কাজ করলেই কমবে দুর্নীতি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এসব কথা বলেন দুই সংস্থারই প্রধান। দেশ এগিয়ে যাচ্ছে, আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি। অনেকের মুখে এমন কথা শোনা গেলেও টিআইবির সূচকে এবার আগের বছরের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। তবে সংস্থাটি বলছে সারা পৃথিবীতে দুর্নীতি প্রবণতা বেড়ে যাওয়াতে বাংলাদেশের অবস্থার উন্নতি দেখাচ্ছে। আদতে এতে আত্মতুষ্টির সুযোগ নেই। সংস্থাটি বলছে দুদক ব্যক্তির অপরাধ আমলে নিয়ে কাজ করলেই কমে যাবে দেশের দুর্নীতি। বর্তমানে আমাদের অবস্থান নিচের দিক থেকে 14তম, মোটেও আত্মতুষ্টির সুযোগ নেই। তার কারণ আমাদের স্কোর এখনো বৈশ্বিক যে গড় স্কোর তার অর্ধেকের কাছাকাছি।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান ও মামলা সাজার হার বৃদ্ধি করে দুদক দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের নামে পরিণত হয়েছে। এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে দুর্নীতির সূচকে আরও ইতিবাচক প্রভাব ফেলা হবে বলে জানান দুদক চেয়ারম্যান। যারা বড়, যারা সরকারি কর্মচারী, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, যারা সমস্ত কাজের উপরে থাকেন, তাদের অনিয়ম, তাদের দুর্নীতি যদি আমরা পাই, ডেফিনেটলি আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দুর্নীতি রোধে দেশের জনগণের মধ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন দুদক চেয়ারম্যান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় 11,500-এর বেশি প্রাণহানির তথ্য পাওয়া গেছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 5.5 লাখের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 15,61,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 6,85 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে 2 দিন কম থাকার পর আবার বেড়েছে মৃত্যুহার। দেশটিতে মঙ্গলবার করোনায় 2,852 জনের মৃত্যু ও নতুন 2 লাখ রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে তৃতীয় দফার সংক্রমণ শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। এদিকে বিস্তার রুখতে দায়িত্ব নেওয়ার প্রথম 100 দিনের মধ্যে 10 কোটি মানুষের দেহে করোনা ভ্যাকসিন প্রয়োগের আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় একদিনে করোনায় 550 প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 26,000-এর দেহে। জার্মানিতে বেড়েছে বিস্তার। একদিনে 622 মৃত্যু ও 18,000 নতুন রোগী পাওয়া গেছে দেশটিতে। এছাড়াও ইতালিতে একদিনে করোনায় 634 জন, ফ্রান্সে 491, ব্রাজিলে 796 এবং যুক্তরাজ্যে 616 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তুরস্কে কড়াকড়ি আরোপের পরও হু হু করে বাড়ছে বিস্তার। গত 24 ঘন্টায় আরও 33,000 রোগী পাওয়া গেছে দেশটিতে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলে আবারও দাবি করেছেন গবেষকরা। মঙ্গলবার চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেটের প্রতিবেদনে এই দাবি করেন তারা। এতে বলা হয় 20,000 স্বেচ্ছাসেবকের উপর চালানো পরীক্ষায় কম বয়সী এবং প্রবীণ 2 ধরনের মানুষের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ মিলেছে। করোনা ভ্যাকসিন তৈরির উদ্যোগ শুরুর পর থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এ টিকাটি নিরাপদ ও কার্যকর বলে বরাবরই দাবি করছেন গবেষকরা। আবারও একই দাবি করলেন টিকা প্রস্তুত করার কাজে জড়িত নন এমন কয়েকজন বিজ্ঞানী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা করোনার অ্যান্টিবডি তৈরিতে নিরাপদ ও কার্যকর বলে দাবি তাদের। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল ল্যান্সেটের প্রতিবেদনে তারা বলেন, এ ভ্যাকসিন করোনা প্রতিরোধে সক্ষম, করোনায় প্রাণহানি কমাতেও এ টিকা সহায়ক। অক্সফোর্ডের টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট নন এমন স্বতন্ত্র বিজ্ঞানীরা মানবদেহে টিকাটির পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন। 20,000 স্বেচ্ছাসেবকের ওপর চালানো পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল পর্যালোচনা করে তারা জানান, এ ভ্যাকসিন নবীন এবং প্রবীণ 2 বয়সের মানুষের ক্ষেত্রেই কার্যকর। স্বেচ্ছাসেবকদের বেশিরভাগেরই বয়স 55 বছরের কম। তবে টিকাটি কত ডোজ প্রয়োগ করা হবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। ল্যান্সেটে প্রকাশিত গবেষণা বলছে, পরীক্ষায় অংশগ্রহণকারী 1,367 জন স্বেচ্ছাসেবীর শরীরে টিকাটির প্রথম ডোজ অর্ধেক মাত্রায় এবং দ্বিতীয় ডোজ পূর্ণ মাত্রায় প্রয়োগ করা হয়। এতে দেখা যায় তাদের দেহে টিকাটি করোনার বিরুদ্ধে 90% পর্যন্ত কার্যকর। তবে মোট স্বেচ্ছাসেবীর তুলনায় 1.5 ডোজ পাওয়া স্বেচ্ছাসেবীদের সংখ্যা অনেক কম হওয়ায় টিকাটির সঠিক মাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। অক্সফোর্ড ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের এটি প্রথম স্বতন্ত্র পর্যালোচনা ও বিশ্লেষণ। প্রতিবেদনে আরও বলা হয়, খুবই কম খরচে ভ্যাকসিনটির বিপুল সংখ্যক ডোজ উৎপাদন করা সম্ভব। এর সংরক্ষণের জন্য খুব বেশি শীতল তাপমাত্রারও প্রয়োজন হবে না। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনের মধ্যে 10 কোটি মানুষকে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ডেলাওয়ারে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, প্রথম 100 দিনে কোভিড-19 ভাইরাস চলে যাবে না। খুব দ্রুততম সময়ে যেমন এই পরিস্থিতি তৈরি হয়নি, দ্রুততার সঙ্গে এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয়। তবে প্রথম 100 দিন
রোগটির প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে বলে জানান বাইডেন। সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তাকেই পছন্দ তার। আর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির প্রধান হিসাবে রোচেল ওয়ালেনস্কির নাম ঘোষণা করেন বাইডেন। এদিকে যারা করোনা থেকে সেরে উঠেছেন তাদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। At the last 100 million COVID-19 vaccine, at least 100 million COVID vaccine shots into the arms of the American people in the first 100 days. 100 million shots in the first 100 days. By this Congress, this month. বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পেল নতুন উচ্চতা, যা আগের চেয়েও 0.86 মিটার বেশি। মঙ্গলবার যৌথভাবে এই ঘোষণা দিয়েছে নেপাল ও চীন। বিশেষজ্ঞরা মনে করছেন ভূমিকম্পের কারণে এই উচ্চতা বেড়ে থাকতে পারে। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত তা নিয়ে দীর্ঘদিন মতবিরোধ ছিল চীন নেপালের মধ্যে। সঠিক উচ্চতা মাপতে গত বছর মে মাসে নেপাল আর এবছর জরিপকারী দল পাঠায় চীন। তাদের পরিমাপের সঙ্গে একমত হয়েছে দুই দেশ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা জানায় নেপাল সরকার। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। নেপালের পররাষ্ট্রমন্ত্রী দিলীপ গোয়ালি জানান, বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.86 মিটার, যা আগের চেয়ে 0.86 মিটার বেশি। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাঠমান্ডু সফরে এসে মাউন্ট এভারেস্টের উচ্চতা যৌথভাবে মাপার ঘোষণা দেন। জরিপকারী দল পর্বতশৃঙ্গ পরিমাপ শেষ করেছেন। তারা এভারেস্টের নতুন উচ্চতা জানিয়েছেন। এটা আমাদের ও চীনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপতে এই প্রথম জরিপকারী দল পাঠায় কাঠমান্ডু। 1954 সালে ভারতের করা জরিপের উপরই এতদিন নির্ভরশীল ছিল দেশটি। ওই জরিপে বরফসহ এভারেস্টের উচ্চতা বলা হয়েছিল 8,848 মিটার। অন্যদিকে 2005 সালে চীনের করা জরিপে শৃঙ্গটির উচ্চতা 8,844.43 মিটার বলে দাবি করা হয়, যা ভারতের জরিপের চেয়েও 3.7 মিটার বা 11 ফুট কম। 2015 সালে 7.8 মাত্রার ভূমিকম্পের প্রভাব পড়েছে এভারেস্টের উচ্চতায় বলেছিল নেপাল সরকার। বিশেষজ্ঞদের দাবি, ভূমিকম্পের কারণে হিমালয় পর্বতমালায় ব্যাপক পরিবর্তন আসে। উচ্চতায়ও পরিবর্তন হয়ে থাকতে পারে ধারণা তাদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্বের দ্বৈরথে ক্রিস্টিয়ানো রোনালদোর আলোয় ম্লান লিওনেল মেসি। CR7-এর জোড়া গোলে বার্সেলোনাকে 3-0 গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন ইউভেন্টাস। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-2 গোলে বিদায় করে নকআউট পর্বে লাইপজিগ। আর ক্রাসনোদারের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে চেলসি। নকআউট পর্ব নিশ্চিত, তবুও লড়াইটা মর্যাদার। বার্সেলোনা ইউভেন্টাসের গ্রুপ সেরার দ্বৈরথের আবেদন বেড়েছে মেসি রোনালদোর উপস্থিতিতে। ন্যু ক্যাম্পে প্রায় 2.5 বছর পর দুই মহাতারকার পুনর্মিলন, যেখানে মেসিকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন রোনালদো। শেষের মতো শুরুর দৃশ্যপটেও CR7 সফল স্পটকিকে তুরিনে হারের প্রতিশোধের শুরুটা করেন পর্তুগিজ সুপারস্টার। ইউরোপ সেরার আসরে মেসির বার্সার বিপক্ষে 6 বারের চেষ্টায় প্রথম গোল উদযাপন রোনালদোর। ব্যবধান দ্বিগুণ করতে সময় নেয়নি ইউভেন্টাস। বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন ওয়েস্টন ম্যাকেনি। রোনালদো আলো ছড়ালেও নিষ্প্রভ ছিলেন মেসি। সুযোগ পেলেও রক্ষণ প্রাচীর বুফনের সামনে ব্যর্থ হয় এলেমটেনের গোলের চেষ্টা। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও উজ্জ্বল রোনালদো। এবার ওই স্পট কিকে স্পট অন ইউভেন্টাসের প্রাণ। 4 বছর পর এই প্রথম গ্রুপ পর্বে হারের স্বাদ পেল বার্সেলোনা। আর মুখোমুখি 36 বারের দেখায় রোনালদোর কাছে অসহায় আত্মসমর্পণ করলেন মেসি। হয়তো দুই মহারথীর এটাই শেষ দ্বৈরথ। এদিকে সহজ সমীকরণে দুর্ভাগ্যের শিকার ম্যানচেস্টার ইউনাইটেড। লাইপজিগের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় রেড ডেভিলসের।
3 গোল হজমের পর শেষ দিকে দুটি শোধ দিলেও শেষ রক্ষা হয়নি সুলশায়ারের দলের। আর বর্ণবাদের কলঙ্কে স্থগিত হয় পিএসজি বাসাকসেহির ম্যাচটি। 14 মিনিটেই টাচ লাইনে বাসাকসেহির সহকারী কোচ পিয়েরে ওয়েবুর প্রতি বর্ণবাদী আচরণ করেছেন চতুর্থ রেফারি। এমন অভিযোগে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় সফরকারীরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে নামছে রিয়াল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে রাত 2টায় গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ মনশেনগ্লাডবাখ, একই সময় ইন্টার মিলানের অতিথি শাখতার। বায়ার্ন মিউনিখ লড়বে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে। এর আগে রাত 11:55 মাঠে গড়াবে পিএসজি বাসাকসেহির অসমাপ্ত ম্যাচটি। গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা। এমন কঠিন সমীকরণে হয়তো এই প্রথম রিয়াল। ইউরোপ সেরার মিশনে টিকে থাকতে জয়ের বিকল্প নেই 13 বারের চ্যাম্পিয়নদের। তবে তার জন্য সফল হতে হবে মনশেনগ্লাডবাখের কঠিন পরীক্ষায়। বিগ ম্যাচে ফেরার অপেক্ষায় রক্ষণ দেয়াল রামোস, তার সঙ্গী হচ্ছেন দানি কারভাহালো। পরিসংখ্যান গ্যালাক্টিকোদের অনুপ্রেরণা। মুখোমুখি পাঁচ দেখায় জার্মান ক্লাবটির বিপক্ষে মাত্র 1 হার লস ব্লাঙ্কোদের। তবুও অস্বস্তি রিয়ালের, কারণ চ্যাম্পিয়ন্স লিগে শেষ 7 ম্যাচের 4টাই যে হেরেছে জিদানের দল। আমরা শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা আমাদের কাজ কঠিন করে তুলবে। তবে দল হিসেবে আমরা কি করতে পারি তা দেখানোর দারুণ সুযোগ এটা। রিয়ালের গ্রুপ সঙ্গী ইন্টার মিলানেরও অস্তিত্বের লড়াই। শাখতার বধের পাশাপাশি নেরাজ্জুরিদের ভাগ্য নির্ভর করবে রিয়াল মনশেনগ্লাডবাখের ম্যাচের ওপর। ফ্রন্টলাইনে রোমেলো লুকাকু, লাউতারো মার্টিনেসকে রেখে 3-5-2 ছকে বাজিমাতের লক্ষ্য কন্তের। জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না। প্রতিটা দলই জয়ের জন্যই মাঠে নামে। আশা করি রিয়াল ও মনশেনগ্লাডবাখ ড্রয়ের জন্য খেলবে না। ম্যাচটা নিয়ম রক্ষার হলেও লোকোমোটিভ মস্কোকে ছাড় দিতে নারাজ বায়ার্ন। 2019-এর মার্চের পর অপরাজেয় বাভারিয়ানরা। শেষ ম্যাচে 15 জয়ের জয়রথ থেমেছে আতলেতির কাছে। স্পটলাইটে থাকবেন লেভানডস্কি। মেসি, রোনালদোর পর আসরে তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার লেভা করেছেন 71 গোল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজ সিরিজের জন্য 41 সদস্যের প্রাথমিক দল তৈরি হয়ে গেছে। বঙ্গবন্ধু টি-20 কাপ শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে দল দেবেন নির্বাচকরা। সিরিজের প্রস্তুতি হিসাবে 4 দিনের ম্যাচে গুরুত্ব দিচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে 3 ফরম্যাটের জন্য 12 পেসার তৈরির বিশেষ পরিকল্পনা ম্যানেজমেন্টের। 20 ওভারের ম্যাচের আবেদনটা এমন, 4-6-এর ফুলঝুরি আর উন্মাদনা সবটাই পাওয়া গেছে রাজশাহী বরিশাল ম্যাচে। পারভেজ ইমনের অতিমানবী ইনিংস আর নাজমুল শান্ত আনিসুলের দুর্দান্ত পারফরমেন্স ছুঁয়ে গেছে সবাইকে। তাতে নির্বাচকদের জন্য স্বস্তি। পাইপলাইনে আসছে ক্রিকেটার, খেলোয়াড় নির্বাচনে বাড়ছে অপশন। আমাদের অনেক জুনিয়র প্লেয়ারদের ফার্স্ট টাইম ওরা টি-20 ক্রিকেট খেলছে, স্পেশালি আমাদের এবার এইচপি ইউনিটের খেলোয়াড়রা। তো সেই হিসাবে ওরা যথেষ্ট ভালোভাবে মানিয়ে নিয়েছে। এটা আমাদের জন্য অনেকটা ভালো সাইন, এবং আমরা আশা করছি যে কন্টিনিউয়াস যদি এই প্ল্যাটফর্মে যদি আরও কিছু টুর্নামেন্ট করা যায়, প্রতি বছর যদি করা যায়, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। বিপিএলে অনেক ভালো ক্রিকেটার এবং আমাদের টি-20 ফরম্যাটের জন্য অনেক ভালো ক্রিকেটার আমরা এখান থেকে পাবো। বঙ্গবন্ধু টি-20 কাপে নজর রাখছেন নির্বাচকেরা, তবে ভাবনায় আছে উইন্ডিজ সিরিজ। টি-20 সিরিজ না থাকায় কাজ কিছুটা কমেছে। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে আলোচনা করে টেস্ট ও ওয়ানডের জন্য 41 সদস্যের প্রাথমিক দল তৈরি হয়ে গেছে। এটা অলমোস্ট আমরা রেডি করে ফেলেছি, কোচের সাথে টিম ম্যানেজমেন্টের সাথে বসে আমরা অলমোস্ট রেডি করে ফেলেছি। এটা টুর্নামেন্ট শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দেবো। টেস্ট ম্যাচের জন্য আমরা 20 জনের টিম দিব এবং ওয়ানডের জন্য 21 জনের টিম। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুশীলন শুরু করবে টিম টাইগার্স, আর টেস্টের প্রস্তুতি হিসেবে 4 দিনের ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে ওরা। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করছি যে 4 দিনে কটা ম্যাচ খেলানো যায়, ঠিকভাবে আলোচনা করছি, প্ল্যানটা করা হচ্ছে। ইনশাআল্লাহ এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে প্ল্যানটা আমরা বলে দেবো কীভাবে করছি। প্লিজ 12টা আমাদের 3 ফরম্যাটের জন্য ভালো পেস বোলার একটা ইউনিট যাতে আমরা রেডি করতে পারি, এবং এটা মোটামুটি আমরা গুছিয়ে এনেছি। আঙ্গুলে চিকিৎসা করাতে দুবাই গেছেন মুমিনুল। উইন্ডিজ সিরিজের আগে টেস্ট অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কা আছে। প্রধান নির্বাচকের আশা, সিরিজের আগে অধিনায়ক সহ পুরো ফিট এক স্কোয়াড পাবে টাইগাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনাকে 2014 বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ আলেসান্দ্রো সাবেয়া। সাবেক আর্জেন্টাইন কোচের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2011 থেকে 2014 পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি।
তার অধীনেই 2014 বিশ্বকাপের ফাইনাল খেলে লিওনেল মেসির দল। আর্জেন্টিনাকে নিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলতে 2011 সালে বাংলাদেশে এসেছিলেন সাবেয়া। 2014 সালের পর শারীরিক অসুস্থতার কারণে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন সাবেয়া। দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন হৃদরোগে। সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।